মানি না, মানব না, অবৈধ কালো আইন মানি না, মানব না। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি, সচিবালয়ে কাজ বন্ধ রেখে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। আজকের মধ্যে সুরাহা না হলে সচিবালয়ে অচলের হুঁশিয়ারি। শিক্ষার্থী আসলেও চলছে না ক্লাস, 11তম গ্রেডের বেতন সহ 3 দাবিতে কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকেরা না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। লিভ টু আপিলের শুনানি কাল, ঘোষণা করা হবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াত নেতা আজহারের আপিলের রায়। জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলার অভিযোগপত্র দাখিল, দুজনকে আসামি করা হলেও ডিএনএ টেস্টে 3 জনের জড়িতের প্রমাণ, দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের। মাছের বাজার মেলছে, এই জন্য দাঁড়াইছে, চলে যাবো এখনই। এই বাজারটা একটা বিস্ফোরণের মতো অবস্থা হয়ে গেছে। বিকাল হইলে মানুষ এই জায়গায় হাঁটতে পারে না। ফুটপাত ছাড়িয়ে বাজার বসছে, রাজধানীর প্রধান সড়কে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে চলে কেনাকাটা, যানজটে চরম ভোগান্তি, দোকানির সঙ্গে ইঁদুর বিড়াল খেলা প্রশাসনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সচিবালয়ে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে কর্মকর্তা কর্মচারীরা। রোববার সন্ধ্যায় জারি হওয়া এই অধ্যাদেশকে অবৈধ কালো আইন উল্লেখ করে আজকের মধ্যে বাতিল না করলে সচিবালয়ে অচল করে দেওয়ার হুঁশিয়ারি তাদের। সকাল 11টার দিকে দফতর ছেড়ে কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ মিছিলে যোগ দেন। প্রতিটি ভবন থেকে নেমে সচিবালয়ের কেন্দ্রবিন্দু বাণিজ্য ভবনের সামনের গাছতলা জড়ো হন তারা। অধ্যাদেশকে অবৈধ কালো আইন উল্লেখ করে স্লোগান দিতে থাকেন। এতে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী বা দর্শনার্থীদের প্রবেশ এবং চলাচল বন্ধ হয়ে যায়। পরে সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা। বিকেলের মধ্যে এই অধ্যাদেশ বাতিল করা না হলে মঙ্গলবার থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। নতুন অধ্যাদেশে শৃঙ্খলা ভঙ্গ সহ নানা কারণে কর্মকর্তা কর্মচারীদের কয়েক ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে। তারা এই আইনের সাথে জড়িত, কমিটির সাথে জড়িত নীতি নির্ধারণী মহল, তাদের সাথে আমরা দফায় দফায় বৈঠক করেছি, তাদের সাথে নেগোশিয়েট করেছি। তারা আমাদের বিষয়টি উপলব্ধি করেছেন এবং এই নিবন্ধনমূলক আইন যাতে প্রবর্তিত না হয় আমাদেরকে আশ্বস্ত করেছেন। রাষ্ট্রপতির কার্যালয়ে প্রেরণ করে এইটা সে বাস্তবায়ন করে দেখে দিয়েছে যে তারা চুক্তিভিত্তিক নিয়োগ যারা আছে তারা এই 5-6 জন সচিব আমাদেরকে দৌড়ানোর জন্য, তাদের সিট বহাল রাখার জন্য এই আইন করেছে। আমরা এই আইন মানি না, মানি না, মানি না। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রসূন, দেখুন, সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 করার জন্য বেশ কয়েকটি বৈঠক হয়েছে এবং গত বৃহস্পতিবার যে উপদেষ্টা পরিষদের যে বৈঠকটি হয়েছে সেই পরিষদেই কিন্তু সেই উপদেষ্টা পরিষদের সেই বৈঠকেই কিন্তু এটির অনুমোদন দেওয়া হয়। সেদিন থেকেই মূলত এক ধরনের আন্দোলন চলছিল এবং বিক্ষোভ চলছিল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে। তারা যেটি জানাচ্ছিলেন যে এই আইনটি যদি হয় তাহলে তারা ছোটোখাটো কারণে এবং ঠুনকো কারণেই তাদের প্রতি শাস্তি আসবে, এরকম কিছু বিধান তারা যুক্ত করতে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার, যার প্রেক্ষিতে কিছু এই আন্দোলনটি তারা করে যাচ্ছিলেন। তো তারা এরপরেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জনপ্রশাসন সচিবের সঙ্গে দেখা করেছে। তারা আশ্বাস দিয়েছিলেন যে এ ধরনের একটি আইন করার আগে তাদের সঙ্গে আলোচনা করবেন। কিন্তু গতকাল রোববার কিন্তু এই অধ্যাদেশটি অর্থাৎ সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 সেটি কিন্তু জারি করা হয়েছে, অর্থাৎ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এরপরেই আজ এই কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে অর্থাৎ এই প্রশাসনের যে প্রাণকেন্দ্র সচিবালয় সেখানে বিক্ষোভে ফেটে পড়েছে। সকাল 11টার পর থেকেই তারা কিন্তু যার যার দপ্তর থেকে কাজকর্ম বন্ধ রেখে তারা এই নেমে আসে। আমি দেখাচ্ছি যে এখনও পর্যন্ত সেই 11টার পর থেকে এই আন্দোলনটি কিন্তু এখনও পর্যন্ত চলছে। তারা বিভিন্ন দপ্তর ঘুরে এসে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে বিভিন্ন দপ্তর ঘুরে এসে এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে নবনির্মিত ভবন সেই ভবনের সামনে তারা বিক্ষোভ করছে এবং এখানে পরিষ্কার করে বলছে যে আজকের মধ্যে যদি এই আইনটি অর্থাৎ তারা যেটিকে কালো আইন বলছে এই অধ্যাদেশটি যদি বাতিল করা না হয় তাহলে তারা আগামীকাল থেকে সচিবালয় অচল করে দেবেন এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবেন বলে তারা ইতিমধ্যে জানিয়েছেন। এবং এখনও পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে তারা এই বিক্ষোভটি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে আজকে তারা কাজে ফিরবেন না এবং আগামী 3 দিন তারা
ছুটি নিয়ে এই সচিবালয়ে প্রবেশ করলেও তারা কোনো কাজকর্ম করবেন না বলেও এমন ঘোষণা দিয়েছেন। আর সমস্ত গেট বন্ধ করে দেওয়া হবে, সচিবালয় অচল করে দেওয়া হবে বলেই মূলত তারা জানিয়েছেন। তো তারা অপেক্ষা করছেন যে আজকের মধ্যে এই অধ্যাদেশটি বাতিল করা হয় কিনা, তা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন, আমাদেরকে এটিই জানিয়েছেন। এই ছিল সবশেষ তথ্য এ ব্যাপারে সচিবালয় থেকে। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। 11তম গ্রেডের বেতন সহ 3 দাবিতে কর্মবিরতি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। বন্ধ রয়েছে শ্রেণী কার্যক্রম। সকাল থেকে রাজশাহী, খুলনা, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। তাদের দাবি সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এর ডাকে এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। এদিকে বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে শিক্ষার্থীরা। সকাল থেকে আমরা বসে আছি না, স্যাররা দ্রুত ক্লাসে আসুক, এটাই চাই। আমার ছেলেকে পাঠিয়েছি লেখাপড়ার জন্য, যদি লেখাপড়া না করে তার ক্ষতি হয়ে যাবে। মাঠ পর্যায়ে যে করছে, ঢাকায় যে অনেক কিছু চলছে, কিন্তু কোনো কিছুতে কিছু হচ্ছে না পেরে বাধ্য হয়ে আমরা সব স্কুলে কর্মবিরতিটা করতে আমরা বাধ্য হচ্ছি। একজন শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী হবে, এটা আদৌ কাম্য নয়। বাচ্চারা যে সাফার করছে এটা আমরা চাই না। আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই, আমাদের দাবিগুলো পালন করে নিলে, মেনে নিলে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী তানজিম আহমেদ ও সিলেট থেকে যুক্ত হচ্ছে আমিনুল ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি তানজিমের কাছে। তানজিম, হাসি ঠাট্টার গান কবিতায় অলস সময় পার করছেন খুলনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অর্থাৎ শিক্ষকদের যে 3 দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি চলছে, এর ফলে শ্রেণীকক্ষগুলোতে আসলে কোনো শিক্ষক আসেননি। এর ফলে আসলে যে পাঠদান কার্যক্রম সেটি বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা তাদের যে নিয়মিত রুটিন অনুযায়ী তারা বিদ্যালয়ে এসেছিলেন সকালেই, এরপরে তারা আসলে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, শ্রেণীকক্ষে বসে রয়েছেন, আনন্দ উদযাপন করছেন এবং তবে শিক্ষকদের সাথে তারা কথাও বলার চেষ্টা করছেন, কিন্তু আসলে শিক্ষকরা শ্রেণীকক্ষে আসবেন না। তাদের যে দাবি, এই দাবিতে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। আমরা খুলনার একাধিক প্রাথমিক বিদ্যালয়ে আসলে ঘুরেছি সকাল থেকে, সেখানে শিক্ষার্থীর সাথে কথা বলেছি, অভিভাবকদের সাথে কথা বলেছি। অর্থাৎ শিক্ষা কার্যক্রমের প্রাথমিকে যে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হতে স্থবিরতা বলতে হবে। অভিভাবকরা অনেক শিক্ষার্থীকে এসে তাদেরকে নিয়ে যাচ্ছেন, তাদেরকে এসে আসলে ব্যাগ ঝুলিয়ে অনেকে ফিরে গিয়েছেন। ক্লাস যখন হবে না আসলে শিক্ষকদের সাথে শুনেছেন, নিশ্চিত হয়েছেন। এর ফলে আসলে অভিভাবকদের সাথে আমরা কথা বলেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা কিন্তু আসলে বলতে চাচ্ছেন যে দ্রুত যেন শিক্ষকদের দাবি বা যেভাবে সুযোগ আছে তাদের তাদের যে কার্যক্রম সেটি শুরু করা হয়। অর্থাৎ শিক্ষকরাও তাদের যে অফিস লাইব্রেরিগুলো সেখানে বসে অপেক্ষা করছেন, তাদের যে কর্মবিরতি সেটি বজায় রেখেছেন। প্রয়োজন আরো কঠোর আন্দোলনে তারা যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। খুলনা থেকে যে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির ফলে সৃষ্ট পরিস্থিতি, আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা একটু যেতে চাই সিলেটে, সেখানে রয়েছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ সহকর্মীকে। সিলেটেও কিন্তু একই অবস্থা। সিলেটে কিন্তু সিলেটের যে সদর উপজেলার কথাই যদি বলিস, প্রায় 127টা বিদ্যালয়, এবং এই 127টা বিদ্যালয়ের প্রত্যেকটি বিদ্যালয়তে কিন্তু আমরা দেখেছি যে এই শিক্ষকদের যে কর্মবিরতি সেটি চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি একদম শহরেই। আমরা একদম সকাল থেকে এখানে দেখছি যে শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এই কর্মবিরতিটি চালাচ্ছেন, এবং তারা বলছেন যে দীর্ঘদিন ধরেই আসলে তাদের এই দাবিটি আসলে বাস্তবায়ন হচ্ছিল না, এবং তারা বারবার কিন্তু কর্মসূচি পালন করেছেন। নানা ধরনের কর্মসূচি ছিল, তারা দিনব্যাপী কর্মসূচি ছিল এর আগে। এই কর্মসূচিগুলোতে সরকারের নজর না থাকার কারণে তারা আজকের এই কর্মসূচি তারা পালন করছেন। তো এই কর্মসূচি পালন করাতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক যারা রয়েছেন তারাও বলছেন যে শিক্ষকদের এই দীর্ঘদিনের দাবিটি বাস্তবায়ন হলে হয়তো এই যে পাঠ কার্যক্রম এখন ব্যাঘাত ঘটছে সেটি হতো না। এবং আমরা দেখেছি যে বিভিন্ন যে শ্রেণীর কক্ষগুলো রয়েছে, শ্রেণীকক্ষগুলোতে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু পাঠ কার্যক্রমের বাইরে রয়েছে এই মুহূর্তে। তাদেরকে পাঠ কার্যক্রমে নিয়ে আসতে তাদের এই শিক্ষকদের যে দীর্ঘদিনের দাবিটি ছিল সেই দাবিটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার আসলে পদক্ষেপ নেবে, সেটি আসলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দাবি। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের যে বিদ্যালয়গুলোতে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে কর্মবিরতি সেটির শেষ খবর।
সরাসরি যুক্ত ছিলাম সিলেট ও খুলনায়। সাম্য হত্যার বিচার, উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি ফারুক ভূঁইয়া রবিনের কাছে। রবিন, যদি জানাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বেশ কয়েকদিন যাবতই নানা ধরনের কর্মসূচি পালন করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারেও কিন্তু যে অনেক কর্মসূচি চলছে, তার ধারাবাহিকতায় আজকে এখন থেকে অল্প কিছু সময় আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ আইআর সামনে থেকে একটি যে বিক্ষোভ মিছিল বের হয়েছিল, এবং সেই মিছিলটি সাধারণত করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আইআর এর যে শিক্ষক এবং শিক্ষার্থীরা এই মিছিলে বা এই বিক্ষোভ মিছিলে আসলে যে সমবেত হয়েছিলেন, এবং এই মুহূর্তে এসে তারা এটি যে প্রতিবাদ সমাবেশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, শিক্ষার্থীরা যে কথাটি বলছেন যে হত্যাকাণ্ডের 12 দিন হওয়ার পরেও যে ন্যায় বিচার নিশ্চিতের ক্ষেত্রে একটি গাফিলতি দেখা যাচ্ছে এবং হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেফতার করা হয়নি, এরকম একটি অভিযোগ তুলে তারা যে কথাটি বলছেন যে অবিলম্বে যেন সব আসামিকে গ্রেফতার করা হয়, সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়, নিরাপদ ক্যাম্পাস যেন সেটি যেন নিশ্চিত দাবিতে কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই অপরাজেয় বাংলার পাদদেশে এসে প্রতিবাদ সমাবেশ করছেন। এবং এর বাইরেও আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্র দলের একটি অবস্থান কর্মসূচি রয়েছে এখন থেকে অল্প কিছু সময় পরে। এই ছিল এখনকার মতন খবরাখবর। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরও যদি কর্মসূচি থাকে সেগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় কাল। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ কাল রায় ঘোষণা করবেন। আজহারের আইনজীবীর আশা, খালাস পাবেন জামায়াত নেতা। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহার। শুনানি শেষে 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে। পরে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা। গত 26 ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম মামলা যার রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায়। গণতন্ত্রের ঘাটতির কারণে গণমাধ্যমের ওপর চাপ বাড়ছে, এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা অগণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করে তারা গণমাধ্যম নিয়ন্ত্রণের অপচেষ্টা চালায়। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির 30তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কথা বলেন তিনি। দাবি করেন, অতীতের আন্দোলন সংবিধান ও গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে হলেও এখনো কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়নি। মুক্ত ও নিরপেক্ষ গণমাধ্যম প্রতিষ্ঠায় রাজনীতিকদের আরও সহনশীল হওয়া জরুরি বলেও মনে করেন আমির খসরু। গণতান্ত্রিক অর্ডারের যত বেশি অনুপস্থিতি থাকবে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অনুপস্থিতি যত বাড়তে থাকবে, আপনি দেখবেন মিডিয়ার উপরও চাপ বাড়তে থাকবে। গণতান্ত্রিকভাবে যে কেউ থাকুক, তারা একটা পর্যায়ে গিয়ে তারা থাকার জন্য, ক্ষমতা অব্যাহত রাখার জন্য বিভিন্ন চাপের মধ্যে মিডিয়াকে তারা চাপে রাখতে চায়। এটা আমাদেরকে স্বীকার করতে হবে। সময় সংবাদে আরো থাকছে। ঈদের আগে বাজারে মিলবে নতুন নোট, পাওয়া যাবে 20, 50 ও 1000 টাকা। জুলাই আসছে সাইদ মুগ্ধের ছবি সহ 5 টাকার নোট। বাড়ানো হচ্ছে নিরাপত্তা বৈশিষ্ট্য। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। নীলফামারী ও চট্টগ্রামে জনসংযোগ করছেন এনসিপি নেতা সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এই মুহূর্তে চলে যাচ্ছে সরাসরি হিমেলের কাছে।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে মুখ্য সংগঠক রয়েছে সার্জিস আলম, তিনি কিন্তু উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে নীলফামারীর যে ডোমার উপজেলা রয়েছে, নীলফামারীর 6টি উপজেলায় তিনি আজকে জনসংযোগ চালাতে আসছেন। এই মুহূর্তে যদি আমি একটু আপনাদেরকে সময় সংবাদের ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি, তাহলে আজকে সকাল থেকে কিন্তু পুরো বৃষ্টি জুড়ে আসছে পুরো নীলফামারী শহরে। সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে মুখ্য সংগঠক রয়েছে সার্জিস আলম, তিনি কিন্তু এখানে স্থানীয় যারা মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, মত বিনিময় করছেন। এবং আমরা কিছুক্ষণ আগে উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক রয়েছে সার্জিস আলম, আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, আজকে তারা আসলে তাদের কেন্দ্রীয় যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে তারা আজকে এই যারা মানুষ রয়েছেন, আপামর জনতা রয়েছেন, তাদের সঙ্গে জনসংযোগ করছেন, মত বিনিময় করছেন। তাদের সঙ্গে আগামী দিনে যে নির্বাচনের রূপরেখা, সেই রূপরেখা নিয়ে তারা কিন্তু আসলে কথা বলছেন এবং জনগণের সঙ্গে আসলে তারা কিন্তু স্লোগানও দিচ্ছেন। আসলে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্লোগান দেয়া হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে আসলে সামনের দিনগুলোতে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু তারা কথা বলছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সার্জিস, যে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির, সে কিন্তু এই মুহূর্তে মত বিনিময় করছেন যারা এখানে ডোমারের যে হাজি করিম মালি ডিবি রোড যেটি রয়েছে, সেই ডোমারে সেখানে সাধারণ যারা জনতা রয়েছেন, মার্কেটের ব্যবসায়ী রয়েছেন, সবার সঙ্গে কথা বলছেন, মত বিনিময় করছেন এবং তার সঙ্গে রয়েছেন কিন্তু স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু রয়েছেন। এবং আগামী দিনের আসলে নির্বাচনের রূপরেখা থেকে শুরু করে সবকিছু নিয়ে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলছেন এবং এরপরে কিন্তু আরো 5টি উপজেলায় কিন্তু তিনি আসলে পথসভা করবেন, লিফলেট বিতরণ করবেন। তো এই ছিল আমার কাছে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে গণসংযোগ, তার নীলফামারীর ডোমার উপজেলা থেকে সর্বশেষ তথ্য। নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্ট বলেন, যেহেতু সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি, সে কারণে রিটটি চলতে পারে না। আদালত তার পর্যবেক্ষণে বলেন, যদি নারী সংস্কার কমিশনের ধারায় সুপারিশ সমূহ ইসলামী শরীয়তের বিধান, জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে আবারও আদালতের দ্বারস্থ হতে পারবেন রিটকারী। এবার বাণিজ্যের সংবাদ। কর্মবিরতি প্রত্যাহার করে কাজ শুরু করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা, কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয় এনবিআর আলাদা করে রাজি করা অধ্যাদেশ স্থগিত করার পর নিজেদের কর্মসূচি প্রত্যাহার করে নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। 4 দফা দাবি নিয়ে গেল সপ্তাহ থেকে আন্দোলনে নামেন এনবিআর কর্মীরা। এতে ব্যাহত হচ্ছিল স্বাভাবিক কার্যক্রম। রোববার পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করায় স্থবির হয়ে পড়ে কাস্টমসের কার্যক্রম। গেল 12 মে জাতীয় রাজস্ব বোর্ড আলাদা করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2টি বিভাগ চালু করে অধ্যাদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়। নাসির উদ্দিনের বিরুদ্ধে মারধর ও ধর্ষণ চেষ্টা মামলায় আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9 হাজির হন তিনি। তবে অন্য মামলার ব্যস্ততার কারণে জেরার সময় পিছিয়ে বিকেল 3টায় নির্ধারণ করেন আদালত। 2021 সালের 14 জুন নাসির উদ্দিন ও তার বন্ধু অমিত সহ 4 জনকে আসামি করে ঢাকার সাভার থানায় মামলা করেন পরিমণি। পরে 2022 সালে আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এটা যত তাড়াতাড়ি আসলে আমি তো চাই খুব দ্রুত আসামিকে মানে তার শাস্তিটা আসলে তাকে প্রাপ্য শাস্তিটা তাকে দেওয়া হোক। গৃহযুদ্ধ, চীন তাইওয়ান উত্তেজনা সহ আঞ্চলিক নানা অস্থিরতার মধ্যেই মালয়েশিয়ায় শুরু হলো আসিয়ানের 46তম শীর্ষ সম্মেলন। স্থানীয় সময় সোমবার কুয়ালালামপুরে পৌঁছান আসিয়ান নেতারা। তাদের স্বাগত জানান আঞ্চলিক সংস্থাটির বর্তমান সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সম্মেলনের প্রথম দিন নানা গুরুত্বপূর্ণ বৈঠক ও সেশন অনুষ্ঠিত হবে। মিয়ানমার সংকট, দক্ষিণ চীন সাগর ইস্যু ও আঞ্চলিক বাণিজ্য কাঠামোতে পরিবর্তন এবারের শীর্ষ সম্মেলনে গুরুত্ব পাবে। দেখছেন সময় সংবাদ। খেলার খবর।
3 ম্যাচের টি-20 সিরিজে অংশ নিতে দ্বিতীয় ধাপে পাকিস্তান পৌঁছেছেন টাইগার ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা। এর আগে রোববার প্রথম ধাপে লাহোর যান 4 ক্রিকেটার সহ 10 সদস্য। ইনজুরিতে ছিটকে যাওয়া মোস্তাফিজের পরিবর্তে পাকিস্তানের টিকিট পাওয়া খালেদ দলের সঙ্গে যোগ দেবেন কাল পিএসএল খেলায়। আগে থেকেই পাকিস্তান আছেন রিশাদ আর মিরাজ। লাহোরে 28 মে প্রথম ম্যাচে মাঠে নামার আগে 2 সেশন অনুশীলনের সুযোগ পাবেন টাইগাররা, যা শুরু হবে আজ থেকে। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।